সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খেলোয়াড়দের বয়কটে বিপিএল এর প্রথম ম্যাচ বন্ধ, পরিচালক নাজমুলের পদত্যাগ দাবি। ইসির নির্ধারিত সীমানায় 12 ফেব্রুয়ারি হবে পাবনার 2টি আসনে ভোট, আপিল নিষ্পত্তি। দেশের বাজারে অতিরিক্ত দাম স্বর্ণের, সাধারণের কাছে চাহিদা বাড়ছে ইমিটেশন গহনার। চরম অনিশ্চয়তার মুহূর্ত পার করছে দেশের ক্রিকেট। বিপিএল এর ঢাকা পর্বের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। এতে দুপুর 1টায় চট্টগ্রাম নোয়াখালীর মধ্যকার ম্যাচ থাকলেও হোটেল থেকে বের হয়নি কোনো দল। ফলে মিরপুরের হোম অফ ক্রিকেটে নির্দিষ্ট সময় শুরু হয়নি দিনের প্রথম ম্যাচ। এখন দ্বিতীয় ম্যাচেও নির্দিষ্ট সময় শুরু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব দুপুর এক ব্রিফিংয়ে জানায়, বিসিবির পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অটল তারা। জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে পরিচালক নাজমুল ইসলামকে। এই শর্তে ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধের মতো পদক্ষেপ নিতে পারে বিসিবি। দেশের ক্রিকেটের এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সহকর্মী মির্জা সাকিবের সাথে। তিনি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন। সাকিব, প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে। সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে দুপুর 1টায় যেখানে মাঠে ম্যাচ গড়ানোর কথা, সেখানে সংবাদ সম্মেলনে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শূন্য গ্যালারি, শূন্য মাঠের ছবি এরই মধ্যে প্রকাশিত হয়েছে, সেটি ভেসে বেরিয়েছে। আমরা দেখেছি এটা এক ধরনের হতাশা তৈরি করে। সেক্ষেত্রে আসলে এই পুরো পরিস্থিতি যেটি তৈরি হয়েছে, এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ দোলা। আপনি যে পয়েন্টটি ধরেছেন আমি এই পয়েন্টটিতে আসব, কিন্তু তার আগে একটু পেছন থেকে শুরু করতে চাই। আপনি জানেন যে এই যে বাংলাদেশের ক্রিকেট একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। কি কারণে বলছি? আমাদের পেসারকে যখন মুস্তাফিজকে কেকেআর কিনে নিল, আমরা অনেক উৎসাহিত হয়েছিলাম যে এবার অনেক চড়া দামে মুস্তাফিজকে কিনেছে এবং মুস্তাফিজ কেকেআরে খেলবে। কিন্তু হুট করেই ভারতীয় উগ্র সমর্থকদের বা উগ্রবাদীদের বিভিন্ন চাপে পড়ে ভারত সরকার এবং এই আইপিএলের যারা আয়োজক এবং আইপিএলের যে কমিটি, তারা মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে দিল। সেই থেকে কিন্তু সূচনা বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেট উত্তেজনা, এবং সেখানে শেষ পর্যন্ত বিসিবি, বোর্ড, আইপিএলের যারা জড়িত তাদেরকে বাদ দিয়েও আসলে রাষ্ট্র জড়িয়ে যায় সেখানে। বাংলাদেশ সরকার বা ক্রীড়া উপদেষ্টা তারা ওই পক্ষ থেকে কি ধরনের চাপ এসেছে, বিপিএলের কমিটি কি বলেছে, আইসিসির সাথে তাদের কি ধরনের আলাপ হয়েছে, এগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। যেহেতু টি-20 বিশ্বকাপ, আইপিএলের চাপটা ধরেন ক্লোজ, আমাদের সাথে আইপিএলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরে যে টি-20 বিশ্বকাপ, সেখানে মুস্তাফিজকে দলে না রাখলে বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গা ভালো হবে, বা আমাদের যারা দর্শকরা যাবে, আমাদের এই ক্রিকেট তো শুধুমাত্র খেলোয়াড়রা যায় না, একটা পুরো বহর যায়, তাদের নিরাপত্তা কি হবে, এই ধরনের বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা তৈরি হওয়ার পর হুট করে দেখলাম যে আমাদের রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলের থেকেও বিভিন্ন মন্তব্য এসেছে যে মানে ক্রিকেট খেলার চাইতে আমাদের দেশের মান সম্মান বড়, এই জায়গাগুলো উঠে এসেছে। তারপর দেখলাম যে সাবেক একজন তারকা ক্রিকেটার তিনি এই বিষয়টা নিয়ে মন্তব্য করলেন যে আইসিসির আমাদের যে ক্রিকেটের আয়ের উৎস, তার বড় অংশটা আইসিসি থেকে আসে। যদি আমরা এই বিশ্বকাপে অংশগ্রহণ না করি তাহলে হয়তো আমরা অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ব। সেই বক্তব্যের প্রেক্ষিতে আমরা দেখলাম যে বিসিবির যিনি অর্থ কমিটি প্রধান, সেই ভদ্রলোক ফেসবুকে তার নিজের একটি মন্তব্য লিখলেন, এবং তিনি যে শব্দটি ব্যবহার করেছেন সেই শব্দটি হচ্ছে দালাল। তিনি পরবর্তীতে এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন দালালের ইংরেজি হচ্ছে এজেন্ট। এজেন্ট শুনতে অনেক ভালো লাগে, কিন্তু দালালটা শুনতে হয়তো ভালো লাগে না। তারপর উনি নিয়ে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছেন। এটা কিন্তু বিসিবির বক্তব্য ছিল না, বা বোর্ডের সবার বক্তব্য ছিল না, এটা শুধুমাত্র বোর্ডের একজনের বক্তব্য ছিল। তারপরেও ধরেন এই ধরনের শব্দ ব্যবহার করার ক্ষেত্রে বোর্ডের পরিচালক, তিনি অর্থ কমিটির সাথে থাকেন, তিনি কি করলেন, তিনি এই বিষয়টাকে আরেকটু এক্সটেন্ড করলেন। তিনি তারপর আবার বললেন যে আমরা যে ক্রিকেটারদের পেছনে এত টাকা ঢালি, ক্রিকেটাররা আমাদেরকে আসলে
কি কি দিচ্ছে আমাদেরকে, আমরা কি সেই বেনিফিট পাচ্ছি কিনা বা তাদের কাছ থেকে আমরা টাকা ফেরত পাচ্ছি কিনা। তো এই ধরনের যখন শব্দ বা এই ধরনের বাক্য আপনি ব্যবহার করবেন, তো খেলোয়াড়দের তো একটু লাগবেই। তো খেলোয়াড়রা আবার সেই জায়গায় তারা আবার রিয়াকশন দিয়েছে, তাদের যে সংগঠন রয়েছে কোয়াপ, সেইখান থেকে তারা তার পদত্যাগ দাবি করেছেন। জি, এবং একই সাথে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখারও তারা ঘোষণা দিয়েছে। এবং কোয়াবের যে মোহাম্মদ মিঠুন, তিনি কিন্তু বলেছেন আজ যে এর আগেও আরও 15-20টি ইস্যু নিয়ে বিসিবির সাথে তারা কথা বলেছেন, তারা আশ্বাস দিয়েছে বিসিবি, কিন্তু শেষ পর্যন্ত সমাধান সেভাবে তারা পাননি। তো এই যে বিসিবির সাথে একটি দূরত্ব ক্রিকেটারদের সাথে, মানে এইটি আসলে কেন কোনো পদক্ষেপ সেভাবে আমরা চোখে দেখতে পাই না? আচ্ছা, এখন ধরুন যে সমাধান কোন পথে, এখন কি দেখা হবে সব কিছুতেই রাজপথে? আমাদের এই যে 24-এর পরবর্তী সময়ে আমরা দেখি সব কিছু দাবি নিয়ে রাজপথে এবং সব কিছু আটকে দিয়ে এই যে একটা প্রবণতা, আমাদের ক্রিকেট তো একটা সংকটকাল পার করছে। এমনি বিশ্ব পরিমণ্ডলে আইসিসির সাথে আমাদের সংকট তৈরি হয়েছে, সেখানে আপনি নতুন করে আবার আমার দেশীয় ক্রিকেটে সংকট তৈরি করলেন। আচ্ছা, আমাদের ক্রিকেটারদেরকে যদি আমরা প্রশ্ন করি যে এই যে বিপিএল চলছে, সিলেট পর্ব শেষ হয়ে গেল, এখন ঢাকা পর্ব, আজকে দর্শকরা টিকিট কেটে মাঠের গিয়ে অপেক্ষা করছেন যে তারা খেলা দেখবেন। একটু আগে আপনি হয়তো দেখেছেন যে এই সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর একটা সংঘর্ষের ঘটনাও ঘটেছে একটু আগে। এবং লাস্ট আমরা যে আপডেট পেলাম, সেখানে নাজমুল সাহেব, যিনি নাজমুল ইসলাম, ওনাকে পদত্যাগ করার জন্য বিসিবি কর্মকর্তারা অলরেডি আলোচনা করেছেন। আচ্ছা, আপনি যখন একটা বিষয় নিয়ে আলোচনা করবেন, আপনি তো একটা ন্যূনতম সময় দিবেন, সব কিছুর তো একটা প্রক্রিয়া আছে। তাহলে এই সময়টুকু কি এই যে কোয়াবের পক্ষ থেকে বোর্ডকে দেয়া হয়েছে কিনা, বিসিবিকে দেয়া হয়েছে কিনা? বিসিবি কিন্তু কালকে রাত 2টায় নাজমুল ইসলামকে শোকজের নোটিশ দিয়েছেন, তিনি তার জবাব দিবেন। সেই জবাব যদি সন্তোষজনক না হয়, তখন হয়তো তারা তাকে পদত্যাগ করার জন্য বলবেন, তারা আবার খেলায় ফিরে আসবে। আমি যে বিষয়টিতে বলতে চাই, দেখেন যে ফেসবুকেও প্রচুর লেখালেখি হয়েছে, আমাদের দলের যে পারফরমেন্স, আমাদের ক্রিকেটারদের যে পারফরমেন্স, তাদের পেছনে যে পরিমাণ লগ্নি করা হয়, সেই ফিডব্যাক কি আমরা পাই কিনা। তো দর্শকদের তো এই জায়গাটা থাকবে, বা উনি একজন পরিচালক না হয় উনি হয়তো দর্শকের জায়গা থেকে যদি বলতেন, তাহলে এটা সহনীয় মাত্রায় থাকতো। যেহেতু উনি পরিচালকের জায়গা থেকে বলেছেন, সে কারণেই হয়তো ক্রিকেটাররা অনেক বেশি রিঅ্যাকশন দিয়েছে। বলতে চাই যে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে নাজমুলকে সরিয়ে দেওয়ার কথা তারা বলছেন। সেক্ষেত্রে যদি এই শর্তে ক্রিকেটাররা ক্রিকেট অঙ্গনে না ফেরে, পরবর্তী ম্যাচ না খেলে, সেক্ষেত্রে আসলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হতে পারে, এমন একটি ঘোষণা তারা দিয়েছেন। এই ধরনের বার্তা ক্রিকেটকে আসলে আন্তর্জাতিক অঙ্গনেই বা কী ধরনের বার্তা দেয়? দেখুন, এই বিষয়টি একদমই প্রফেশনালিজম আচরণ নয়। ক্রিকেট তো ভদ্রলোকের খেলা বলি আমরা। ভারত পাকিস্তানের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি হয়, তারা লাস্ট ম্যাচগুলোতে দেখেছেন যে হ্যান্ডশেক পর্যন্ত করেনি। তো আমরা যদি আটকে দিয়ে দাবি আদায় করতে চাই, এটা কি সুন্দর পথ, নাকি আলোচনার মধ্য দিয়ে এই দাবি আদায় করাটা সুন্দর পথ হতো? আপনি আজকে খেলা বন্ধ করে দিয়েছেন, এটা প্রফেশনালিজম না। আপনি প্রথমে তো অন্তত তাকে সুযোগ দিবেন। বিসিবি যদি কোনো উদ্যোগ না নেয়, আপনি কি বলেছেন সংবাদ সম্মেলনে? আপনি 5টি পয়েন্ট দিয়েছেন, এর মধ্যে 4টি পয়েন্ট বড় করে এসেছে যে আমাদের যে ফার্স্ট ডিভিশন খেলা হয় সেখানে সংস্কার নিয়ে। আপনি তো দেখেছেন যে এই ডিভিশন খেলা নিয়ে অনেক কিছু হয়। এর আগে সাকিব আল হাসান ম্যাচ চলাকালীন সময় তিনি লাথি দিয়েছেন স্ট্যাম্পের উপরে, এই প্রতিবাদগুলো জানিয়েছিলেন। তারপর নারীদেরকে যৌন হয়রানি নিয়ে কিছুদিন আগে বিসিবিতে প্রচুর উথাল পাথাল হয়েছে, তার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি, শেষ পর্যন্ত সময় এক্সটেন্ড করা হয়েছে। নারী ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা বলা হয়েছে, এই বিষয়গুলোই মোটা দাগে চলে এসেছে। তো আলোচনার সুযোগ না দিয়ে দুই পক্ষই, এক পক্ষকে আটকে দিলে তো হবে না। আমরা তো ক্রিকেটের উন্নয়নে কাজ করব। আমরা বৈশ্বিকভাবে বিশ্বকাপ নিয়ে যখন ক্রিকেট খুব সমালোচনার মধ্যে আছি, তখন আপনি স্থানীয়ভাবে ক্রাইসিস তৈরি করছেন কেন? এই প্রশ্ন তো দর্শক হিসেবে বা আমরা তো করতেই পারি। তো দুই পক্ষকেই অনুরোধ জানাবো যে বিষয়টি যেন খুব দ্রুত সমাধান হয়। দর্শকরা বিপিএল খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছে, ঢাকা পর্ব, সেইটা যেন ফিরে আসে এবং টি-20 দেখার জন্য উন্মুখ হয়ে আছে। একদমই সেই উত্তেজনা যেন মাঠে ফেরে আলোচনার টেবিলে যেন সমাধান হয়, এটাই চাওয়া থাকবে। জি, আমাদের সেটাই প্রত্যাশা থাকবে আসলে। সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্টুডিওতে এতক্ষণ কথা বলছিলাম সহকর্মী মির্জা সাকিবের সাথে। যাচ্ছি পরের প্রসঙ্গে। শেষ পর্যন্ত 11 দলীয় জোট ভাঙছে না। আসন সমঝোতা হওয়ায় জোটবদ্ধভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তারা। জোটের পক্ষ থেকে রাত 8টায় সংবাদ সম্মেলন করে চূড়ান্ত আসন তালিকা জানানো হবে। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে দিনভর বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো নেতা। পরে জামায়াতের নায়েবে আমির জানান, কিছু মতপার্থক্য থাকলেও জোট ভাঙছে না।
ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে। আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে, সে হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। এখন পর্যন্ত তাদের সাথে আমাদের প্রায় যে 45টা আসনের ব্যাপারে আলোচনা আছে আর কি। প্রত্যেক দলের এই যে চাহিদা আসন মাত্র 300, সেই চাহিদাকে পূরণ করা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, বৈঠকটি কখন নাগাদ শুরু হতে পারে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, এবং সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? দোলা, সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বিএনপির বিভিন্ন সূত্র এবং প্রধান উপদেষ্টার যে মিডিয়া কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এই সন্ধ্যা 6টা সময়টি আসলে জানানো হয়েছে। পাশাপাশি বিএনপির বিভিন্ন সূত্র থেকে কিন্তু জানানো হয়েছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ তার সাথে যারা সঙ্গী হিসাবে থাকছেন, তারেক রহমানের পরিবার থাকছেন, তার পাশাপাশি কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারাও কিন্তু তারেক রহমানের সাথে এই সৌজন্য যে সাক্ষাৎ রয়েছে সেই তারাও আসলে উপস্থিত থাকবেন। পাশাপাশি আপনি আইন শৃঙ্খলার কথা বলছিলেন, আসলে ঠিক এই কর্মসূচিটি হওয়ার কিছু সময় পর থেকেই কিন্তু এই যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে কিন্তু নিরাপত্তা কঠোরভাবে জোরদার করা হয়েছে এবং এখনো কিন্তু যারা কিছু পরিবহন রয়েছে, কিছু পরিবহনকে যাতায়াতের যে সুযোগ, সেই সুযোগটি আসলে করে দেওয়া হচ্ছে এই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েও। কিন্তু আসলে সন্ধ্যা 6টা নাগাদ যেহেতু এই সৌজন্য সাক্ষাতের কথাটি আসলে বলা হয়েছে, সেই সময়ে আসলে রাস্তাটি কতটুকু নিরাপত্তায় দিয়ে রাখবে এবং সেই নিরাপত্তার জায়গা থেকে আসলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু আসলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আবার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই যে সৌজন্য সাক্ষাৎ কিন্তু প্রথমবারের মতন হচ্ছে, কারণ এর আগে কিন্তু গত বছরের মে মাসে কিন্তু তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎ হয়েছিল এবং তারেক রহমান চেয়ারম্যান হওয়ার পর কিন্তু প্রধান উপদেষ্টার সাথে এই প্রথম এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছে। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির 6ষ্ঠ দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে। সকাল 10টা থেকে আগারগাঁও নির্বাচন ভবনে শুনানি শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয়। আজও দিনব্যাপী 100টি আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। প্রথম ধাপে কমিউনিস্ট পার্টির 5টি আপিল মঞ্জুর করেছে ইসি। এর আগে পিরোজপুর 1 আসনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করেন একই আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি। আপিল নামঞ্জুর করে আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। বাগেরহাট 2 আসনে চমক দেখাতে চায় জামায়াতে ইসলামী। অবশ্য বিএনপি আবারও আসনটি নিজেদের করতে চায়। আসনটিতে ভোটার সংখ্যা 3,38,000।
হযরত খান জাহান আলীর স্মৃতি বিজড়িত উপকূলীয় জেলা বাগেরহাটে সংসদীয় আসন 4টি, সদর ও কচুয়া নিয়ে বাগেরহাট 2। টানা 2 মাসের আন্দোলন সংগ্রাম ও আইনি লড়াইয়ের পর বাগেরহাটের 4টি সংসদীয় আসনের সীমানা বহাল রয়েছে। 2001 সালে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করেন বিএনপির MAH সেলিম। 2008 সালে বিএনপির MA সালামকে হারিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের মীর শওকাত আলী। 2024 সালে এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় MP হন শেখ সারহান নাসের তন্ময়। তবে এবার দলীয় পরিচয়ের বাইরে প্রার্থীদের সততা, যোগ্যতা ও এলাকার উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন অনেক ভোটার। আমরা চাই তরুণ হিসেবে আমাদের তরুণের প্রথম ভোটটা এমন একজনের পক্ষে, সে যে দল মত ধর্মেরই হোক না কেন, বাগেরহাটবাসীর সার্বিক উন্নয়নে কাজ করেছেন, পূর্বেও কাজ করেছেন এবং ভবিষ্যতে করতে। নির্বাচনে দেখতে চাই যোগ্য এবং সৎ, এবং যারা নাকি জনগণের কথা শুনবে যে প্রার্থী, আমরা সেই প্রার্থীকে ভোট দিতে চাই। ভাঙাচোরা রাস্তাঘাট নাই, আমরা এমন প্রার্থীকে ভোট দেব যার কাছে আমরা যাইতে পারি। আমি বাগেরহাটের 2 আসনে যে সব থেকে ভালো কাজ করবে, তাই যে প্রতীকী হোক আমি তার জন্য তারে ভোট দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন স্থানীয়রা। এই 2 দলের প্রার্থীরা এখন মাঠে দৌড়ঝাঁপ করছেন। আমরা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং পর্যটন খাতে আমরা ব্যাপক পরিবর্তন এনে এই বাগেরহাটবাসীর যে কাঙ্ক্ষিত দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে এই সমাজ মাদক মুক্ত করতে হবে এবং বেকারদেরকে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। বাগেরহাট 2 আসনে 12 ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওয়াইস্টেল চট্টগ্রাম সংবাদ। পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে তার স্বচ্ছতা নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে, পাশাপাশি তা জনগণের কাছে প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে খালেদা জিয়ার দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সে ব্যবস্থা কমিশনকেই করতে হবে। সবাই চাই সুষ্ঠু নির্বাচন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এছাড়া প্রার্থীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। বিএনপির ধানের শীষ কেন ভাসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। স্বর্ণের দাম বাড়ায় বিকল্প হিসেবে ইমিটেশনের গহনার বড় কেন্দ্র হয়ে উঠেছে সাভারের ভাকুরতা গ্রাম। মূলত পিতল ও তামার মতো ধাতু ব্যবহার করে কম খরচে আকর্ষণীয় ডিজাইনের গহনা তৈরি করেন এই গ্রামের কারিগররা। এরই মধ্যে ইমিটেশনের এই গহনার চাহিদা বেড়েছে। রাজধানীর অদূরে সাভারের ভাকুরতা গ্রাম। এ গ্রামে ঢুকতেই চোখে পড়বে দোকানে দোকানে কাজ করছেন কারিগররা। সুনিপুণ হাতের ছোঁয়ায় সাদামাটা ধাতব উপাদানেই ফুটিয়ে তুলছেন চমৎকার সব নকশার গয়না। ভারত আর চীন থেকে আসা এসব তামা ও পিতল ঝালাই করে দেয়া হয় গয়নার নানা আকৃতি। তাতে বসানো হয় মানানসই পাথর বা পুঁতি। ঝকমকে গয়না গড়তে করতে হয় প্লেটিং। স্বর্ণের দাম 2 লাখ টাকা হওয়ার পরে আপনার এখন আমাদের যে কাজটা, ইমিটেশনের যে কাজটা, এটার আপনার চাহিদা একটু বাড়ছে। কাজ এবং আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা ওই রকম এখন মজুরিটা পাইতেছি। এভাবেই তৈরি হয় সীতাহার, ঝুমকা, কানের দুল, পায়েল, বাজু আর বালা। নানা নকশার হরেক রকম গয়না বিক্রি হয় দেশের বিভিন্ন বাজারে। স্বর্ণের দামটা বাড়ছে, রূপার দামটা বাড়ছে, বাড়ার পরে আমাকে ব্যস্ততা বাড়ছে। আমগো মেটালের স্বর্ণের দামও যেরকম বাড়ছে, পিতলে মেটালের দামও কেজি প্রতি অনেক বেড়ে গেছে। ইন্ডিয়া থেকে মাল আসতেছে না। দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় অনেকেই ঝুঁকছেন ইমিটেশনের এসব গয়নার প্রতি। চাহিদা বাড়ায় এসব গয়না কিনতে সাভারের এই গ্রামে ছুটে আসছেন ক্রেতারা। গয়নার মূল উপাদান তামা ও পিতলের দাম আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। আরেকটা আছে, আমাদের এই মাল বাহিরে যাওয়ার জন্য বাহিরের মালের অনেক আছে, মানে চাহিদা আছে। চাহিদা থাকা সত্ত্বেও এই মাল পাঠানোর কোনো সিস্টেম নাই। ডিএসএল এর মাধ্যমে মাল পাঠানো যায় সর্বোচ্চ 250 গ্রাম। এই 250 গ্রাম মাল পাঠাতে গেলে খরচ হয় 3 থেকে 4 হাজার টাকা। চাই সহযোগিতা, যে আমরা বাহিরে মাল
এই মাল ইম্পোর্ট করতে পারে, এই যদি সহজ সুবিধা হয়, এইটা আমাদের এইটা হইলে এই চাই শিল্প টিকে থাকবে। স্বর্ণ দিয়েই কালার করা হয়, জিপি বলতেই স্বর্ণ। যখন আপনি স্বর্ণের দাম বাড়ে যাবে তখন জিপির দাম বাড়ে যাবে। তখন যদি মালের দামটা হঠাৎ করে বাড়ে যায় তখন কাস্টমারের সাথে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি। সরকারি সহযোগিতা পেলে ভাকুরতার এই তামা পিতলের অলংকার বিদেশের বাজারও দখল করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আনন্দঘন পরিবেশে শেষ হলো কাজী ফার্মসের নারী কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 4 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় দাবা, ক্যারাম, ডার্ট, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও বাস্কেটবল সহ 13 ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এতে কাজী ফার্মস লিমিটেড, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিসনোভা এবং কাজী ফার্মস ডে কেয়ারের নারী কর্মীরা অংশ নেন। বুধবার সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান। কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ করে নারীদের অনুপ্রাণিত করতে খেলাধুলার আয়োজন করে কাজী ফার্মস লিমিটেড। 4 দিনের প্রতিযোগিতায় দাবা, ক্যারাম, ডার্ট, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও বাস্কেটবল সহ 13 ধরনের খেলায় অংশ নেন কাজী ফার্মস লিমিটেড, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিসনোভা এবং কাজী ফার্মস ডে কেয়ারের নারী কর্মীরা। বুধবার প্রতিযোগিতার শেষ দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, নিত্যদিনের কাজের বাইরে এরকম আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে। প্রতি বছর আমাদের এই স্পোর্টসটা করা হয়, আমাদের খুব ভালো একটা রিক্রিয়েশন হয়। এই কাজের মধ্যে যে আমাদের সবার যে একটা টায়ার্ডনেস কাজ করে, এই টায়ার্ডনেসটা দূর হয় স্পোর্টসের মাধ্যমে। সারাদিন আসলে সবাই কাজ করি, প্রতিদিনই অফিসে আসি, কিন্তু আমাদের সবার সাথে সবার ওরকম করে কোনো মিথস্ক্রিয়া হয় না। এই যে একটা সময় আমরা একসাথে কাটালাম, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ অনেক বাড়লো। খেলাধুলা শরীরচর্চার একটি অংশ, শুধু প্রতিযোগিতার জন্য নয়, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা। ওদের চেহারায় আমি আজকে যেটা দেখতেছি, এটাই আসলে আমাদের আসল অ্যাচিভমেন্ট হওয়া উচিত। এই আনন্দ, এই যে খুশি, কে জিতলো না, এটা কিন্তু বড় কথা না, প্রত্যেকে হ্যাপি। আমরা চেষ্টা করব কাজী ফার্মসের অফিসেও যেন সবসময় এই ধরনের একটা পরিবেশ থাকে। এ ধরনের আয়োজন শুধু বছরে একবার নয়, প্রতি মাসেও করা যায় বলে মনে করেন কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান। নারীদের জন্য খেলাধুলা এবং নিয়মিত শরীরচর্চা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। দুর্ভাগ্যবশত আমাদের দেশে নারীদের জন্য এই ধরনের সুযোগ সুবিধা খুব কম, যার জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান খুবই কম দেখি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করব এখনকার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খেলোয়াড়দের বয়কটে বিপিএলের প্রথম ম্যাচ পণ্ড, পরিচালক নাজমুলের পদত্যাগ দাবি। ইসির নির্ধারিত সীমানায় 12 ফেব্রুয়ারি হবে পাবনার 2টি আসনে ভোট, আপিল নিষ্পত্তি। দেশের বাজারে অতিরিক্ত দাম স্বর্ণের, সাধারণের কাছে চাহিদা বাড়ছে ইমিটেশন গহনার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।